হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট বেসিক্যালি আমরা হচ্ছে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 থেকে ফিজিক্যাল সায়েন্সের যে হচ্ছে সিরিজ করছিলাম, তার মধ্যে আজকে আমরা পেজ নম্বর 288 থেকে স্টার্ট করব। ওকে, তো বেসিক্যালি আগের ক্লাসগুলো আই হোপ তোমরা প্রত্যেকেই দেখেছো, এবং যারা দেখোনি তাদেরকে আমি বলবো অবশ্যই ডিসক্রিপশনে লিংক আছে, সেখান থেকেও তোমরা আগের ক্লাসগুলো দেখো। কারণ প্রত্যেকটা ক্লাসে আমরা প্রচুর নতুন কোশ্চেন পাচ্ছি, তার সাথে সাথে হচ্ছে নতুন অ্যান্সারও হচ্ছে তার সাথে আমরা পাচ্ছি, এবং বিভিন্ন ধরনের কোয়েশ্চেন নিয়ে যে এক্সপিরিয়েন্স সেগুলো কিন্তু আমরা করছি। তো সেই জন্য হচ্ছে প্রত্যেকটা ক্লাস তোমাদের দেখা ভীষণ জরুরি, সেই জন্য প্রত্যেকটা ক্লাস দেখো। আর যারা নতুন আছো তাদের জন্য অবশ্যই আমি বলবো হচ্ছে অবশ্যই বঙ্গ পাঠশালাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের কোয়েশ্চেন সিরিজ যেগুলো আমাদের পরপর আসছে সেগুলো তোমরা হচ্ছে পরপর তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, এছাড়াও তোমরা কি করতে পারো, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদের মধ্যে হচ্ছে এটা শেয়ার করতে পারো। তো নাও স্টুডেন্ট, চলো আমরা শুরু করি। ফার্স্ট আমরা শুরু করবো বিভাগ ক থেকে। ঠিক আছে, তো চলো লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট ফার্স্টে কি দিয়েছে দেখো, বলেছে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। তো এখানে হচ্ছে আমাদের চারটে অপশন দিয়েছে, মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন। তো এখানে দেখো প্রত্যেকটাই অ্যাকচুয়ালি আমাদের গ্রিনহাউস গ্যাস। লাস্ট আমাদের অপশন ডি যেটা অক্সিজেন, সেটাই হচ্ছে আমাদের গ্রিনহাউস গ্যাস নয়। ওকে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে গ্যাস সংক্রান্ত বয়লের সূত্রের লেখচিত্র কোনটি। তো আমরা দেখো বয়লের সূত্রের লেখচিত্র পেয়েছিলাম যে আমাদের পিভি যে লেখচিত্র সেটা কিন্তু আমাদের সমপরাবৃত্ত ছিল। ঠিক আছে, এটা অনেকটা সমপরাবৃত্ত হয়নি, বাট এই ধরনেরই হচ্ছে অ্যাকচুয়ালি লেখচিত্রটা হয়। সেক্ষেত্রে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। বলেছে কার্বন যুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13, তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে লেখো। তাহলে কার্বন যুক্ত কোনো গ্যাসীয় পদার্থ, তাহলে এখানে যতগুলো আছে দেখো সবার মধ্যেই সি আছে, মানে কার্বন আছে। তাহলে তার বাষ্প ঘনত্ব বলেছে 13। তাহলে আণবিক সংকেত যখন আমরা দেখবো, আণবিক সংকেত থেকে হচ্ছে তার অ্যাকচুয়ালি কি পাওয়া যাবে, ভর সংখ্যা পাওয়া যায়, তাই তো, বা হচ্ছে ভর পাওয়া যায়। ঠিক আছে, আণবিক ভর। তো সেক্ষেত্রে আমরা আণবিক ভরের যে সূত্র ছিল যে আণবিক ভর ইজ ইকুয়াল টু 2 ইনটু বাষ্প ঘনত্ব, তাহলে এখানে আমাদের বাষ্প ঘনত্ব দেওয়া আছে, সেখান থেকে আমরা আণবিক সংকেত বের করতে পারি, তাই তো। তাহলে এখানে দেখো আণবিক ভর অ্যাকচুয়ালি কত হবে, 13 সাথে 2 গুণ করতে হবে, 13 দুগুণে 26, তাহলে আমরা 26 হচ্ছে আণবিক ভর। সেক্ষেত্রে এখানে যতগুলো যৌগ দেওয়া আছে তার মধ্যে কার আণবিক ভর হচ্ছে 26 সেটা আমাদের চেক করতে হবে। তো দেখো এখানে কার্বন ডাই অক্সাইড আমরা জানি 44, তো এটা তো হচ্ছে না। তারপরে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, ইথিলিন দেওয়া আছে। তো ইথিলিনের ক্ষেত্রে দেখো হচ্ছে কার্বন দুটো, 12 দুগুণে 24, তার সাথে হচ্ছে 4টে, 24 আর 4 কত হচ্ছে 28 হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না। তারপরে C2H6 আছে, মানে হচ্ছে ইথেন আছে। তাহলে ইথেনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, দুটো কার্বনের জন্য হচ্ছে 12 দুগুণে 24, তার সাথে 6টা হচ্ছে হাইড্রোজেন, তাহলে 24 আর 6 30 হয়ে যাচ্ছে, এটাও হবে না। লাস্ট আছে আমাদের কি ইথাইন, তাহলে ইথাইন বা হচ্ছে অ্যাসিটিলিন এর ক্ষেত্রে C2H2, মানে কার্বনের জন্য হচ্ছে দুটো, মানে 12 দুগুণে 24, তার সাথে হাইড্রোজেন দুটো, 24 2 26, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে এটাই ম্যাচ করে যাচ্ছে, তাহলে আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে দেখো এটাও কিন্তু একটা নতুন ধরনের হচ্ছে কোয়েশ্চেন আমরা পেলাম, যেগুলো আগেরটাই কিন্তু এই কোয়েশ্চেনটা তোমরা বা এই ধরনের হচ্ছে কোয়েশ্চেন কিন্তু পাওনি। ওকে, তাহলে এখানে আমরা এই ধরনের নতুন কোয়েশ্চেন যেগুলো সেগুলোর সাথে কিন্তু এক্সপিরিয়েন্স করছি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি। বলেছে কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। তো বেসিক্যালি কঠিনের হচ্ছে, এটা তোমাদের বইতে একটু ভুল ছিল, কার্বনের দেওয়া ছিল, কার্বনের হয় না, এটা কঠিন হবে। ঠিক আছে, তো কঠিনের সাধারণত 3 প্রকারের হচ্ছে তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে, এবং সেগুলো কি কি অবশ্যই জানলে কমেন্টে হচ্ছে কমেন্ট করো। ওকে, চলো নিচের কোয়েশ্চেনে চলে আসি। নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক। তো নিচের পদার্থগুলোর মধ্যে রূপা, তামা, হিরে, অ্যালুমিনিয়াম দেওয়া আছে। তার মধ্যে দেখো এখানে সবগুলোই হচ্ছে ধাতু, কিন্তু তার মধ্যে হিরে আছে। আর হিরে যেহেতু একটা অধাতু, এবং আমরা জানি সব থেকে বেশি হচ্ছে তাপ পরিবহন করতে পারে হিরে, সেক্ষেত্রে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? কিন্তু যদি শুধু এখানে হচ্ছে বেশ কিছু ধাতু দেওয়া থাকতো এবং তার মধ্যে রূপো থাকতো, তাহলে এটা অ্যান্সার হতো রূপো। কিন্তু এখানে যেহেতু হচ্ছে হিরে আছে, আর হিরের তাপ পরিবাহিতা সব থেকে বেশি, সেই জন্য এটা অ্যান্সার কি হবে, হীরা। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন 1.6। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি। ঠিক আছে, তাহলে এখানে সেম হচ্ছে সূত্র পড়ে যায় আমাদের, বক্রতা ব্যাসার্ধ 20 সেমি, তাই তো। বক্রতা ব্যাসার্ধ মানে কি, আমাদের আর কে বোঝাচ্ছে, তাই তো। আর ইজ ইকুয়াল টু 2f এর আমরা ফর্মুলা পেয়েছিলাম, আর ইজ ইকুয়াল টু 2f, তাই তো। তাহলে এখানে আর ইজ ইকুয়াল টু 2f, তাহলে দেখো এফ আমাদের বের করতে হবে অ্যাকচুয়ালি ফোকাস দৈর্ঘ্য, তাহলে সেটা কি এফ কে বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো এফ বের করতে গেলে 2 টাকে আমাদের এপারে আনতে হবে, তাহলে আর বাই 2 হয়ে যাবে, কারণ 2 এপারে গুণ আছে, এপারে ভাগ হবে। তাহলে আর এর মান দেওয়া হচ্ছে কত, 20, তাহলে 20 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 10। তাহলে এখানে আমাদের অপশন সি 10 সেন্টিমিটার, এটা হয়ে যাবে কি সঠিক উত্তর। বোঝা গেল? চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি। নিম্নলিখিত ভৌত রাশির মধ্যে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার কিসের একক। তো অ্যাম্পিয়ার বেসিক্যালি আমাদের প্রবাহ মাত্রার একক। তাহলে দেখো প্রবাহ মাত্রা আমরা পেয়েছিলাম যে v is equal to i এর যে সমীকরণ পেয়েছিলাম, এছাড়া i is equal to হচ্ছে q by t, এটাও পেয়েছিলাম। তো এখানে আমরা v is equal to i এর সমীকরণ থেকে দেখি i আর r। ঠিক আছে, তাহলে v is equal to i আর r, এই সমীকরণ থেকে যদি দেখি, তাহলে দেখো এখানে আমাদের কি চেয়েছে, অ্যাম্পিয়ারের কোনটা হচ্ছে বের করতে হবে। তাহলে i টাকে এপারে রেখে আমরা r টাকে যদি এপারে আনি, তাহলে r এপারে গুণ আছে, এপারে ভাগ হয়ে যাবে v by r। তাহলে অ্যাকচুয়ালি দেখো v এর জন্য কি আসে ভোল্ট, আর r এর জন্য কি ওহম, যেহেতু এটা রোধের একক ওহম, তাহলে
উপরে ভোল্ট আর নিচে ওহম আসবে, তাহলে ভোল্ট পার ওহম কোথায় আছে দেখবো, সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে, ভোল্ট পার ওহম। তো দেখো এখানে আছে ভোল্ট পার ওহম, তো সেক্ষেত্রে আমাদের অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কিন্তু ডি এরটা দেখো আগে ভোল্ট ইনভার্স আছে, তার মানে এটা কিন্তু হবে না, কারণ ভোল্ট হচ্ছে উপরে আছে, সেক্ষেত্রে হচ্ছে ভোল্ট পার ওহম বা হচ্ছে ওহম ইনভার্স থাকতে হবে, বুঝা গেল। তো এটা হচ্ছে আমাদের কি বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর চলে আসো গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে। তো গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার কিন্তু আমাদের লাইফ তার যেটা তার সাথেই হচ্ছে যুক্ত থাকে, ঠিক আছে। তো এখানে আর্থিন থাকে, লাইফ তার থাকে এবং নিউট্রাল থাকে, তার মধ্যে লাইফ তারের মধ্যে থেকেই যেহেতু মেইন বিদ্যুৎ হচ্ছে এটা সেটা পাস হয়, সেই জন্য এখানে হচ্ছে আর্থিন মানে সেই যেখানে যেটা ফিউজ তার থাকে সেটা কিন্তু মেইনলি হচ্ছে লাইফ তারের সাথেই হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে লাইফ তার হবে, এবং এটা কোন সমবায়ে যুক্ত থাকে, এটা অবশ্যই শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, ঠিক আছে। তারপর কোশ্চেন চলে আসে, আমরা বলেছি তড়িৎচালক বল ভি, কার্য ডাব্লিউ এবং আধান হচ্ছে কিউ এর মধ্যে সম্পর্ক কি। তাহলে দেখো আমরা হচ্ছে পেয়েছিলাম যে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এই সূত্রটাও আমরা পেয়েছিলাম, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি ডাব্লিউ বাই কিউ, ঠিক আছে, ডাব্লিউ বাই হচ্ছে কি কিউ, তাহলে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এবার দেখো ভি মানে হচ্ছে একটা কি বিভব, ডাব্লিউ হচ্ছে কি কার্য, আর কিউ হচ্ছে আধান। তাহলে এই সূত্র পেয়েছিলাম, এখান থেকে আমাদের যে সমীকরণগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা সঠিক সেটা বের করতে হবে। কিউ ইজ ইকুয়াল টু বলেছে কি ভি ডাব্লিউ, তাই তো। তাহলে কিউ যদি হচ্ছে আমরা এরপর উপরে নিয়ে যাই, তাহলে ডাব্লিউটা নিচে আসবে, তাহলে অ্যাকচুয়ালি কিউ ইজ ইকুয়াল টু আমাদের ডাব্লিউ বাই ভি, এইটা কোথায় আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো অপশন ডি কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি এটা আছে, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তারপর কি বলেছে দেখো 1.10 দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো, কতগুলো শ্রেণী আছে, অপশন সি 18টি, ঠিক আছে। নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়, কোনটি মৌলদের পর্যায়গত নয়, এটা হচ্ছে তেজস্ক্রিয়তা। এই কোশ্চেনটা আমরা আগে পেয়েছিলাম, তো সেক্ষেত্রে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে খেয়াল রাখতে হবে তোমাদের, এখানে তেজস্ক্রিয়তা কিন্তু মৌলের পর্যায়গত ধর্ম নয়, ঠিক আছে। তারপর চলে আসছে হচ্ছে নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ, নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ, সেক্ষেত্রে হচ্ছে নিচের বি যেটা মানে সিএইচও হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ, তাহলে এখানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান, কাঁসা, পিতল, ব্রোঞ্জ আর ডুরালুমিন। তো এক্ষেত্রে আমাদের পিতল হবে হচ্ছে সঠিক উত্তর, কারণ বাকিগুলোতে হচ্ছে জিঙ্ক বর্তমান থাকে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের পিতল হবে সঠিক উত্তর। তারপর হচ্ছে নাইট্রোজেন বন্ধনে প্রথম ধাপে বিদ্যুৎ পাতের বা বিদ্যুৎ স্ফুলিঙ্গের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়। তো বেসিক্যালি এখানে প্রথম ধাপে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে এনও বা নাইট্রিক অক্সাইড, ঠিক আছে। তো এখানে এনও যেটা সেটা কিন্তু উৎপন্ন হয়, দ্বিতীয় ধাপে NO2 উৎপন্ন হয়, ওকে। তাহলে প্রথম ধাপে আমাদের জিজ্ঞেস করেছে, তাহলে প্রথম ধাপে কোনটা উৎপন্ন হবে, এনও বা নাইট্রিক অক্সাইড, বোঝা গেল। তারপর চলে আসি আমরা সোডিয়াম নাইট্রোক্লোরাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হবে, সোডিয়াম নাইট্রোক্লোরাইড বলেছে। তাহলে দেখো সোডিয়াম নাইট্রোক্লোরাইডের সাথে হচ্ছে যদি H2S গ্যাস চালনা করা হয়, এটা আমরা সোডিয়াম মানে H2S গ্যাস যেটা নিয়ে আমরা পড়েছিলাম, যেখানে অ্যামোনিয়া তারপরে হাইড্রোজেন সালফাইড ছিল, সেখানে কিন্তু এই বিক্রিয়াটা ছিল একদম শেষের দিকে, সেক্ষেত্রে আমাদের বেগুনি বর্ণের হচ্ছে কিন্তু দ্রবণ উৎপন্ন হয়, বোঝা গেল। এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। তারপরে চলে আসি আমরা তারপরে ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেন বিয়োজিত করে দেয়। তো দেখো ইউভি রশ্মির প্রভাবে মানে যে আমাদের অতিবেগুনি রশ্মি আসে, সেখানে যে ক্লোরোফ্লুরোকার্বন থাকে সেটা থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন স্তরকে ভাঙে অ্যাকচুয়ালি, ঠিক আছে, বা ভাঙতে সাহায্য করে, ঠিক আছে। তো দেখো অ্যাকচুয়ালি কোন পরমাণুটি, তাহলে এখানে কোনটা হবে, এখানে হবে ক্লোরিন পরমাণু। তো এখানে হচ্ছে Cl মাইনাস হবে একটা, এটা ক্লোরিন পরমাণু হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি সেটা আয়ন আকারে অবস্থান করে, সেক্ষেত্রে কোন পরমাণুটি দিয়েছে, এটা হবে কি ক্লোরিন পরমাণুর জন্য, বোঝা গেল। তো এটা খেয়াল রাখো। তারপর হচ্ছে বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো, বায়োগ্যাসের ব্যবহার কোথায় বায়োগ্যাস ব্যবহার করা হয়, এটা বেসিক্যালি আমাদের রান্নার জ্বালানি রূপে হচ্ছে ব্যবহার করা হয়, এছাড়া হচ্ছে বিদ্যুৎ উৎপাদনেও কিন্তু বায়োগ্যাস ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এটা খেয়াল রাখো, রান্নার কাজে হচ্ছে জ্বালানি রূপে বায়োগ্যাস ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, ওজোন স্তরে ওজনের বিয়োজনে এনও এর ভূমিকা কি। তো ওজোন স্তরে ওজনের বিয়োজনে এনও এর ভূমিকা কি, তো ওজোন স্তরে ওজনের বিয়োজনে এনও জারক হিসেবে হচ্ছে ভূমিকা পালন করে, বোঝা গেল। তারপর বলা হচ্ছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা সেটি লিখতে বলেছে। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, ঠিক আছে। তো অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলি গণ্য করা হয়, এটা হচ্ছে সত্য, কারণ আমরা জানি 1 মোল গ্যাস হচ্ছে অ্যাভোগাড্রোর নির্দিষ্ট সংখ্যক যে অণু থাকে সেটাকে আমরা গুনি 6.022 × 10⁻23 হিসেবে। তো সেই অনুযায়ী এখানে কি অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী গ্যাসের যে অণু সেগুলোকে কি করা হয়, তার আয়তন যেটা সেটা গণ্য করা হয়। তারপরে কি আছে দেখো, বলেছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যে লেখো। তামা লোহা ইনভারের মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, রৈখিক প্রসারণ গুণাঙ্ক মানে তাপ দিলে এর যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলি সেটা হচ্ছে সর্বনিম্ন, সব থেকে কম বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে সব থেকে বেশি থাকে এদের মধ্যে হচ্ছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সেক্ষেত্রে এটা আমাদের কি মিথ্যে হবে, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তো এখানে আমরা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স দিয়েছি, তোমরা চাইলে এটা পার ডিগ্রি সেলসিয়াসও দিতে পারো, ঠিক আছে, পার দিয়ে
উপরে হচ্ছে ডিগ্রি, তারপরে কি সেলসিয়াস। ওকে, তো এটা হচ্ছে দিতে পারো। এবার কি আছে এলইডি এর পুরো কথাটির মানে এলইডি এর অর্থ কি? তো এলইডি এর অর্থ কি? লাইট ইমিটিং ডায়োড। ওকে, তো লাইট ইমিটিং ডায়োড হচ্ছে এলইডি এর পুরো নাম। তারপরে আছে কি দেখো বলেছে আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা। তো এটা আমরা আগেও ক্লাস করতে করতে পেয়েছিলাম যে আলোক বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা কি? রামধনু। কারণ অ্যাকচুয়ালি সূর্যের যে আলো আসে সেটা 7টা বর্ণে ভেঙে যায় এবং এটার ফলে হচ্ছে রামধনু দেখা যায়, তাই তো? তো এটাই হচ্ছে আলোক বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা যেটা প্রকৃতিতে একা একাই ঘটে। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। বলেছে আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? তো বেসিক্যালি দেখো লঘু থেকে যখন ঘনতে যাবে তখন সিম্পল হচ্ছে খেয়াল করো, এটা যদি বিভেদ তল হয়, এটা যদি অভিলম্ব হয়, তাহলে এখানে এটা যদি লঘু হয়, ঠিক আছে, মানে হালকা হয়, হালকা মাধ্যম, আর এটা যদি ঘন মাধ্যম হয়, তাহলে এখানে অভিলম্বের সাথে যে কোণ করবে, ঠিক আছে, এখানে কিন্তু এই যে অভিলম্ব আছে তার সাথে কোণটা কি একটু হচ্ছে কম হবে, মানে এখানে যে কোণ সেটা কি একটু হচ্ছে বেঁকে আসবে অভিলম্বের দিকে, সেক্ষেত্রে এখানে কোণটা কিন্তু কম উৎপন্ন হবে এখানের কোণের তুলনায়। ঠিক আছে, এই কোণটা কিছুটা বড় হয়, এই কোণটা কিছুটা ছোট হয়। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? এক্ষেত্রে আপতন কোণ হচ্ছে বড় হবে। বোঝা গেল? তারপরে দেখো বলেছে গ্যাসের অণুর গতিশক্তি পরম উষ্ণতায় ড্যাশ হয়। তো গ্যাসের অণুর গতিশক্তি পরম উষ্ণতায় কি হয়? শূন্য হয়ে যায়। ঠিক আছে, পরম উষ্ণতার মান কত এটা মনে রাখতে হবে, -273°C, এবং সেই উষ্ণতায় মনে করা হয় যে আদর্শ যত গ্যাস আছে তারা কি হয় আর চলাফেরা করতে পারে না, তার ফলে তাদের যে অণুর গতিশক্তি সেগুলো শূন্য হয়ে যায়। বোঝা গেল? কিন্তু বাস্তবে কিন্তু এমন কোনো গ্যাস হয় না, তো যে কারণে হচ্ছে এটা শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য। বোঝা গেল? তাহলে এখানে শূন্যস্থানে কি হবে? শূন্য হবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে কি বলেছে দেখো পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? তো পারমাণবিক চুল্লিতে অ্যাকচুয়ালি কি হয়? বিয়োজন বিক্রিয়া হয়, যার ফলে এখানে হচ্ছে শক্তি উৎপন্ন হয়। ওকে, তারপরে হচ্ছে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। তো প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? প্রকৃতিতে যেসব মৌলগুলো হচ্ছে আছে যেগুলো তেজস্ক্রিয় পদার্থ, সেই রকম মৌল যেগুলো আছে সেগুলো। তো তাদের মধ্যে নাম কি হবে? ইউরেনিয়াম হবে, রেডিয়াম হবে। ঠিক আছে, তোমরা চাইলে হচ্ছে এখানে বই থেকে সংকেতগুলো পাশে বসিয়ে দিতে পারো। ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? তো এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। ঠিক আছে, চলে আসি আমরা ডান আর বাম স্তম্ভের মিলনে। কি আছে দেখো বলেছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এটা আমাদের কি হবে? ফ্লুরিন, তাই তো? তো অ্যাকচুয়ালি ফ্লুরিন হবে, ফ্লুরিন হয় না, ফ্লুরিন। তো এখানে ফ্লুরিন হতো, তো ডি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তারপরে একটি ইউরেনিয়ামোত্তর মৌল, তো ইউরেনিয়ামোত্তর মৌল হচ্ছে নেপচুনিয়াম। ঠিক আছে, নেপচুনিয়াম হতে পারে, পোলোনিয়াম হতে পারে, যেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, তো এখানে কি হবে? নেপচুনিয়াম। ঠিক আছে, এখানে সি হবে। তারপরে বলেছে ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির উপর ছোপ পড়ে যায়। কোন ধাতু? কপার অবশ্যই। ঠিক আছে, মনে আছে নিশ্চয়ই। তারপরে হচ্ছে একটি সন্ধিগত মৌল, তো সন্ধিগত মৌল কি হবে? এখানে নিকেল হবে। ঠিক আছে, এবার দেখো সন্ধিগত মৌল আমরা কপারও বলতে পারি, কিন্তু নিকেলকে খোলা বায়ুতে রাখলে ছোপ সাধারণত পড়ে না, তো সেই জন্য আগে আমাদের যেহেতু এই কোয়েশ্চেনটা আছে এটা হচ্ছে বেস্ট হিসেবে কপারই হতে পারে, সেই জন্য আমরা এখানে কপারটাকে বি এর সাথে 3 কে ম্যাচ করলাম। বোঝা গেল? তাহলে সন্ধিগততে কি রাখলাম? সেক্ষেত্রে নিকেল। ঠিক আছে, তো এটা খেয়াল রাখো। তো এই অনুযায়ী আমরা হচ্ছে নিচে হচ্ছে অ্যান্সার শিট দেওয়া আছে, এটা দেখেও তোমরা মিলিয়ে নিতে পারো। এবার দিয়েছে, তারপরে দেখো কি বলেছে F2 অণুর লুইস ডট গঠন চিত্র দেখো। F2 বলতে কি অ্যাকচুয়ালি হচ্ছে ফ্লুরিন, তাই তো? তো ফ্লুরিনের অ্যাকচুয়ালি হচ্ছে গঠন চিত্র দেখাতে বলেছে, তো এখানে কি হয়? লুইস ডট গঠন দেখাতে বলেছে। তো দেখো অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ফ্লুরিনের টোটাল হচ্ছে 9টা হচ্ছে ইলেকট্রন থাকে, তাই তো? এবার 9টা দেখো প্রথম কক্ষে ম্যাক্সিমাম 2টো থাকতে পারে, আর বাইরের কক্ষে কটা থাকবে? সেক্ষেত্রে 7টা। তাহলে এখানে দেখো প্রত্যেকটা বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে, দুটো, দুটো 4টে, দুটো 6টা, একটা 7টা। এখানেও 7টা, তাহলে 7টা 7টা আছে। এবার দেখো অ্যাকচুয়ালি এরা কি করে? লাস্ট কক্ষে দরকার এদের প্রত্যেকের 8টা, তাহলে তখন কি করে? এ এই ইলেকট্রনটা এর সাথে শেয়ার করে, আবার এ এই ইলেকট্রনটা এর সাথে শেয়ার করে, যার ফলে শেয়ার করার ফলে এর 7টার সাথে এটা যুক্ত হয়ে 8টা হচ্ছে, আবার একইভাবে এর 7টার সাথে এটা যুক্ত হয়ে 8টা হচ্ছে। সেক্ষেত্রে এদের এই ধরনের গঠন আমাদের দেখাতে হবে। লুইস ডট গঠন যখনই বলেছে তোমাকে এইটা দেখাতে হবে, তার সাথে এটা দেখাতে হবে, তারপরে এইটা দেখাতে হবে, বাকি এটা তুমি না দেখালেও পারো, অথবা যদি দুটোর কোনোটা না দাও এই জায়গাটা কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে। বোঝা গেল? তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যেটা, সেটা প্রথম থেকে শুরু করে এত পর্যন্ত এই গঠনটা পুরোটাকেই হচ্ছে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, কি বলছে দেখো তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? তো দেখো তামার চামচের ওপর যদি হচ্ছে রূপোর প্রলেপ দিতে হয় তাহলে অবশ্যই অ্যানোডে কিন্তু রূপোকে রাখতে হবে, কারণ সেখান থেকেই ক্ষয়ে ক্ষয়ে এসে কি ক্যাথোডে জমা হবে। তাহলে ক্যাথোডে কোনটা রাখবো? যেহেতু তামার চামচের উপর প্রলেপ দিচ্ছি তাহলে অবশ্যই তামার চামচকে আমাদের ক্যাথোড হিসেবে রাখতে হবে। তাহলে এখানে ক্যাথোডে কি রাখা হবে? তামার চামচ রাখা হবে। বোঝা গেল? তো স্টুডেন্ট একটা জিনিস এখানে খেয়াল করো, আমাদের যে অ্যান্সার গুলো করা আছে সবগুলোই কিন্তু আমাদের শর্টে জাস্ট শুধু অ্যান্সারটা বলা আছে, তোমরা এটা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে যখন এক্সাম দেবে। ঠিক আছে, কখনো এইভাবে শর্টে লিখবে না, এইভাবে লিখতে নেই। তো তোমরা দাগ নম্বর দিচ্ছ, তার সাথে পরীক্ষার সময় কোয়েশ্চেন তো লেখার কোনো ব্যাপার থাকছে না, কিন্তু তার সাথে পূর্ণ বাক্যে উত্তরটা দেবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোডে তামার চামচ ব্যবহার করা হয়।
ঠিক আছে, এইভাবে অ্যান্সার করবে। ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, এক্ষেত্রে আমরা হচ্ছে মৃদু হচ্ছে ক্ষার নিতে পারি, আবার মৃদু অ্যাসিডও নিতে পারি। সেক্ষেত্রে সেই জন্য আমরা দুটো নিয়েছি, যে দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে তোমরা উত্তর করতে পারো। ঠিক আছে, একটি যৌগের নাম, এটাও একটা যৌগ NH4OH, যেটাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলা হয়। এটাও একটা যৌগ, যেটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। তো এই দুটো হচ্ছে যৌগ, একটা অ্যাসিডিক আর একটা হচ্ছে ক্ষারীয়। সেক্ষেত্রে এটাও মৃদু, এটাও মৃদু, কিন্তু এদের মধ্যে যে কোনো একটা তুমি দিতে পারো। তাহলে এরা কি করে, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। হালকা জাস্ট হচ্ছে তড়িৎ পরিবহন করে, খুব বেশি পরিমাণ তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে সেক্ষেত্রে আমাদের যৌগগুলোর নাম কি হতে পারে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এবার কি দেওয়া আছে দেখো, বলেছে নেসলার বিক্রিয়কের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয়। তো এটা আমরা আগেও পেয়েছিলাম, নেসলার বিক্রিয়কের মধ্যে অ্যামোনিয়ার যদি হচ্ছে চালনা করা হয় বা অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয়, তাহলে অ্যাকচুয়ালি বাদামি বর্ণের দ্রবণ তৈরি হয়। ঠিক আছে, এরপরের কোশ্চেনে চলে আসি। বলেছে উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। তো উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাতে হবে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। তাহলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, সেটা আমরা আগেই বলেছিলাম যে অ্যামোনিয়া যেহেতু নিজে হচ্ছে কি, নিজে কিন্তু কখনোই হচ্ছে নিজে কিন্তু কখনোই ক্ষারীয় নয়, কিন্তু যখন এটা জলের সাথে মেশানো হবে, তখন জলের সাথে এটা মিশে গিয়ে কি উৎপন্ন করে, NH4 প্লাস আর OH মাইনাস, NH4 প্লাস NH4, ঠিক আছে, প্লাস তার সাথে কি OH মাইনাস, NH4 প্লাস তার সাথে OH মাইনাস হচ্ছে উৎপন্ন করে। ঠিক আছে, এটা খেয়াল রাখো, OH মাইনাস হচ্ছে উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে লাল লিটমাসে প্রবেশ করানো হলে সেটি নীল বর্ণ ধারণ করবে। কেন, কারণ এটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, সেই কারণে। ঠিক আছে, তো এটা ক্ষারীয় প্রকৃতির বোঝার উপায় কি, এটা হচ্ছে জলীয় দ্রবণে যদি লাল লিটমাস প্রবেশ করানো হয়, সেটি নীল বর্ণ ধারণ করে। বোঝা গেল, এটা খেয়াল রাখো। তারপর হচ্ছে কি, শূন্যস্থান পূরণ করো। NaOH প্লাস H2S ইজ ইকুয়াল টু হচ্ছে ড্যাশ প্লাস H2O। তো এখানে দেখো NaOH প্লাস H2O সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে হচ্ছে হাইড্রোজেন সালফাইড যদি হচ্ছে বিক্রিয়া করে, তাহলে এখানে কি উৎপন্ন হয়, এখানে উৎপন্ন করে সোডিয়াম বাইসালফাইড। ঠিক আছে, তাহলে এখানে NaHS হচ্ছে উৎপন্ন হয়, যেটার নাম কি সোডিয়াম বাইসালফাইড। ওকে, চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। কি বলা হয়েছে, বলেছে ইথানলের সঙ্গে Na এর বিক্রিয়া কোন গ্যাস নির্গত হয়। তো এখানে ইথানলের সাথে হচ্ছে Na বিক্রিয়া, ঠিক আছে, সোডিয়ামের বিক্রিয়া। তো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে হাইড্রোজেন আছে, তো এখানে হাইড্রোজেন গ্যাস হচ্ছে উৎপন্ন হয়। কিন্তু যদি এখানে গ্যাস না বলে বলতো কোন যৌগ উৎপন্ন হয়, তখন কিন্তু হতো আমাদের সোডিয়াম ইথক্সাইড। বোঝা গেল, এখানে তোমাদের বিক্রিয়াটা মনে রাখতে হবে। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ইথানলের সংকেত কি হয়, C2H5OH। ঠিক আছে, C2H5 তার সাথে কি OH। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইথানলের সংকেত, বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, এর সাথে আমাদের কি Na বিক্রিয়া করছে, মানে হচ্ছে সোডিয়াম। তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমাদের ইথাইল অ্যালকোহল, তার সাথে সোডিয়াম, তাহলে এখানে উৎপন্ন হবে কি সোডিয়াম ইথক্সাইড। ঠিক আছে, যেখানে অ্যাকচুয়ালি কি হবে, এখানে H যেটা আছে এটা বেরিয়ে যাবে, আর এখানে অ্যাকচুয়ালি দুমোল নেওয়া হয়। ঠিক আছে, দুমোল হচ্ছে C2H5OH থাকে, যেখান থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে যায়, গিয়ে H2 গ্যাস উৎপন্ন করে, আর এখানে Na টা এখানে জাস্ট ঢুকে যায়, H এর জায়গায় Na বসে, তাহলে C2H5O Na হচ্ছে এখানে উৎপন্ন হয়, তার সাথে হাইড্রোজেন গ্যাস। তো এখানে কোন গ্যাস নির্গত হয় সেই হিসেবে আমরা লিখবো হাইড্রোজেন, কিন্তু যদি এখানে লিখতো কোন যৌগ, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা অন্য হতো। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো খেয়াল করো, কারণ এখানে এই জিনিসগুলো, এই ভুলগুলোই তোমরা সব থেকে বেশি করো, ওই জন্য এই ভুলগুলো যেন না হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বোঝা গেল কেন আমরা হাইড্রোজেন করেছি। ঠিক আছে, তো এটা খেয়াল রাখো। এবার হচ্ছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যে সেটাই লিখো। কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর পরিবাহিতা থেকে বেশি। অবভিয়াসলি দ্যাট, কারণ দেখো এখানে কি বলা যাচ্ছে, কঠিন NaCl মানে কি, যেটা হচ্ছে আমাদের খাদ্য লবণ, এটা কি কঠিন, তাহলে এখানে জল যদি না আসে, তাহলে কি এর মধ্যে হচ্ছে কারেন্টের তার যদি আমরা দিয়ে দিই, ঠিক আছে, তাহলে এটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে না। কিন্তু যদি গলিত অবস্থায় থাকে, তার মধ্যে কি জল প্রেজেন্ট থাকে, তার ফলে কি হয়, এটা জলীয় অবস্থায় থাকে, তার ফলে এটা কিন্তু তখন তড়িৎ পরিবহন করতে পারে, এবং অবশ্যই এটা হচ্ছে কঠিনের থেকে বেশি হয়, তাই না। তো সেই জন্য এখানে কি হবে, এটা হচ্ছে মিথ্যে হবে। তারপরে চলে আসো, দেখো কি বলেছে, CH3CH2CH2OH। ঠিক আছে, এর আইইউপ্যাক নেম কি। দেখো তিনটে কার্বন, একটা দুটো তিনটে কার্বন থাকার জন্য এটা কি হচ্ছে, প্রোপ হচ্ছে। তার সাথে সিঙ্গেল বন্ডের জন্য N আসছে, তার সাথে OH থাকার জন্য এটা হচ্ছে অ্যালডিহাইড। তাহলে প্রোপ্যান, সরি অ্যালডিহাইড নয়, OH থাকার জন্য অল হচ্ছে, তাহলে এখানে প্রোপ্যান অল। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, একসাথে নামটা বললে কি হবে, প্রোপানল। ওকে, তাহলে আইইউপ্যাক নাম কি হবে, প্রোপানল। ঠিক আছে, এবার কি আছে দেখো, বলেছে CH3CH2OH এর একটি সমবায়বের গঠন সংকেত হচ্ছে লেখো। CH3CH2OH যদি বলা হয়, তাহলে CH3CH2OH এর একটি সমবায়বের গঠন সংকেত, তাহলে CH3CH2OH এর একটি সমবায়বের গঠন সংকেত লিখতে বলেছে। CH3OCH3 হবে এটার কি একটি সমবায়ব। কেন, কারণ এখানে দেখো কটা হাইড্রোজেন আছে, তিনটে, দুটো পাঁচটা, একটা ছটা। এখানে কার্বন কটা, দুটো, তাহলে দুটো মানে C2, তার সাথে হচ্ছে, আচ্ছা অ্যাকচুয়ালি দেখো C2, ঠিক আছে, হাইড্রোজেন কটা, ছটা, তাহলে C2H6,
ঠিক আছে, C2H6 আর তার সাথে কি O আছে। তাহলে দেখো অ্যাকচুয়ালি আমরা বলেছিলাম সমবয়ব কাকে বলা হয়, বা সমবয়বতার সংজ্ঞা থেকে আমরা কি পেয়েছিলাম যে একই সংকেত হবে কিন্তু গঠন আলাদা হবে। তাহলে দেখো এখানে এর মধ্যে হচ্ছে C2H6O এই সংকেত আছে, এখানে হচ্ছে এই সংকেত থেকে হচ্ছে এটা তৈরি করা যায়, কিন্তু এদের দেখো গঠন কিন্তু আলাদা। তাহলে সেক্ষেত্রে আমরা এদের একে অপরের সমবয়ব বলতে পারি। তাহলে এখানে কোয়েশ্চেন যেটা করেছে CH3 CH2OH এর একটি সমবয়বের গঠন সংকেত লেখো। তাহলে একটি সমবয়বের গঠন সংকেত কি হবে সেক্ষেত্রে CH3O CH3। যদি এখানে নাম দিতে বলতো সংকেতের সাথে, এটাও অনেক সময় দেয় যে গঠন সংকেত লেখো এবং নাম লেখো, তাহলে এখানে নামও তোমাকে কি দিতে হতো, ডাইমিথাইল ইথার, যেহেতু এটা ইথার গ্রুপ তাই তো, এবং তার সাথে দুদিকে দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে ডাইমিথাইল ইথার, বোঝা গেল। সাথে এখানে আচ্ছা আমরা এখানে হচ্ছে নামটা দিই, কিন্তু এখানে অবশ্যই তোমরা নামটা দিয়ে দেবে না চাইলেও, বোঝা গেল। এটা আমাদের এখানে লিখে দেওয়া উচিত ছিল, বাট আমরা যেহেতু দিইনি, এটা খেয়াল ছিল না, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে নামটা লিখে নিচ্ছ, কি নাম হবে, ডাইমিথাইল ইথার। ঠিক আছে, তো এটা হচ্ছে খেয়াল রাখো, এই জায়গাগুলো হচ্ছে খেয়াল করে হচ্ছে ঠিক করো। ঠিক আছে, তো অপশন বেসিক্যালি আজকের ক্লাসের মধ্যে এগুলোই ছিল, আজকে ডিসকাশন এগুলোই ছিল, আজকে কোয়েশ্চেন। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই, আর যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাচ্ছো কোথায় কি প্রবলেম আছে। এছাড়া যদি তোমাদের ভৌতবিজ্ঞানে কোথাও কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো হচ্ছে কমেন্ট করে জানাচ্ছো। এছাড়া হচ্ছে তোমাদের আজকের যে কোয়েশ্চেনগুলো ডিসকাশন হলো তার মধ্যে কোথাও কোনো সমস্যা থাকলে সেটাও তোমরা জানাতে পারো। ওকে, তো স্টুডেন্ট লাস্ট তোমাদের কাছে আরো একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে এই ক্লাসগুলো করছো, যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের যে কন্টেন্ট, এই ধরনের যে হচ্ছে সিরিজ, সেগুলোর পরপর নোটিফিকেশন তাহলে তোমার কাছে চলে যাবে। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে তোমাদের যারা ফ্রেন্ড সার্কেলে আছে তাদেরকে অবশ্যই হচ্ছে এই ক্লাসের হচ্ছে যে সাজেশন যেগুলো লিঙ্ক আছে সেগুলো অবশ্যই তাদেরকে শেয়ার করো, যাতে তারা হচ্ছে তাদের প্রিপারেশনটা বেস্ট ওয়েতে হচ্ছে নিতে পারে। ঠিক আছে, তো থ্যাংক ইউ স্টুডেন্ট তোমাদের প্রত্যেকের হচ্ছে সাথে থাকার জন্য। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে নতুন পেজ নিয়ে। ওকে।